কলকাতার বিভিন্ন রাস্তা বা অঞ্চলের নামের মধ্যে যে ইতিহাস লুকিয়ে রয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। বেলেঘাটা এবং চিংড়িঘাটা, অনেকে বলবেন জানি কেন এই নাম, আন্দাজ করা যায় এই জায়গার নামের কারণ। কিন্তু এটা কি জানেন বেলেঘাটা এবং চিংড়িঘাটা নামের পিছনের ইতিহাস? বেলেঘাটা এবং চিংড়িঘাটা কিন্তু আসল নাম ছিল না। সব কিছুর পিছনেই আছে অনেক ঘটনা, আছে অনেক কিছু অজানা ইতিহাস। আর সেই কথা জানতে হলে যে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। পুরোটা মন দিয়ে শুনলে বুঝতে পারবেন সত্যি কত কিছুই এখনো অজানা রয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি সায়ন, আর আমার সাথে আছে পিনাকি। আজ আমরা চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। বর্তমানে শহর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত অঞ্চল। প্রাচীনকালেও জলা জঙ্গলে ঘেরা এই জনপদ ছিল বর্ধিষ্ণু এক গ্রাম। এখানকার নাম নিয়েও অনেক বিতর্ক রয়েছে অন্যান্য জায়গার মতো। গবেষণার শেষ নেই। ইতিহাসবিদদের, ভাষাতাত্ত্বিকদের, গবেষকদের বহু মতামত পাওয়া যায়। আছে জনশ্রুতি। প্রতিটি জায়গার ইতিহাসের উপাদান হিসেবে সব মতামতেরই গুরুত্ব আছে। আমাদের উদ্দেশ্য সেই সব মতামত আপনাদের সামনে নিয়ে আসা। এই ফাঁকে আরেকটি কথা বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিতে ভুলবেন না। আর বেশি করে শেয়ার করুন, লাইক ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতেও কিন্তু ভুলবেন না। চলুন শুরু করি আজকের ইতিহাসের খোঁজ। বেলেঘাটা ও চিংড়িঘাটার মূল ইতিহাসে যাবার আগে জেনে নিই এখানকার এক অন্য ইতিহাস। আজকের কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা বেলেঘাটা মেন রোড। সারা দিন রাস্তায় গাড়ির জট লেগেই থাকে। কিন্তু একদিন এখানে মানুষের বসতি বলতে কিছুই ছিল না। দিনের বেলা ছিল ডাকাতদের আস্তানা, আর সন্ধে নামলেই শেয়াল ডাকত। সে আজ থেকে 2 শতাব্দী আগের কথা। সে দৃশ্য কল্পনাতেও দেখতে পারবেন না কেউ। কিন্তু টাওয়ার অফ সাইলেন্স তা দেখেছে। শিয়ালদা স্টেশন পেরিয়ে শহরের এক প্রান্তে সেই ভূতের রাজত্বের সাক্ষী আজও নীরবে দাঁড়িয়ে আছে রাস্তার এক ধারে। তার নামের মধ্যেই যে সেই নীরবতার কথা আছে। বিরাট ফটকের ওপারে উঁচু মিনারটা আজও শহরের সমস্ত কোলাহলের সীমানা পেরিয়ে দাঁড়িয়ে আছে। চারপাশটা বদলে গিয়েছে অনেকটা। এখন আর আশেপাশে চিল শকুনের দেখা মেলে না। কিন্তু একটা সময় তারাও এখানে অপেক্ষা করে থাকতো কখন একটি মৃতদেহ আসবে। পল বিয়ারের দল সেটিকে নীরবে তুলে দেবে মিনারের চূড়ায়। আর তারপর সেই মৃতদেহের দিকে ঝাঁকে ঝাঁকে এগিয়ে আসবে মাংসাশী পাখিরা। তখন ডানার ঝাপটে আর অবিরাম চিৎকারে সমস্ত নীরবতা ভেঙে খান খান হয়ে যাবে। এখন আর চিলশকুনেরা অপেক্ষা করে থাকে না, মৃতদেহ আসে না বললেই চলে। কলকাতায় আর পার্সি মানুষের সংখ্যাই বা কত? সব মিলিয়ে বড়জোর 400 হবে। তবে 19 শতকে এই কলকাতা শহরেই 1 লক্ষ পার্সি নাগরিক বাস করতেন। পার্সি ব্যবসায়ী দাদাভাই বেহরামজি বানাজি সুরাট থেকে কলকাতা এসেছিলেন 1767 সালে। তবে ব্যাপকভাবে পার্সি বসতি গড়ে উঠতে থাকে 19 শতকের দ্বিতীয় দশকে। মূলত প্রত্যেকেই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। কলকাতায় তাঁদের উদ্যোগে তৈরি হয়েছিল একাধিক এন্টারপ্রাইজ। তবে বাংলা ও বাঙালির সঙ্গে মিলেমিশে যেতে তাঁদের বেশি সময় লাগেনি। অনেকের তো পদবীর শেষে বেঙ্গলি শব্দটাও যুক্ত হয়ে গিয়েছিল। পার্সির মৃতদেহ চিতায় পোড়ায় না, কবরেও দেয় না। মৃত্যুর পর তাদের লোকালয়ের বাইরে একটি উঁচু মিনারের ওপর রেখে আসে। সেখানে মাংসাশী পাখির দল আত্মসাৎ করে মৃত মানুষটির শরীর। এভাবেই প্রকৃতির মধ্যে সেই শরীর মিশে যায়। এই মিনারকেই বলা হয় তকমা। বেলেঘাটা অঞ্চলে জঙ্গলের মধ্যে তকমা তৈরির কাজ শুরু হয় 1822 সালে। খরচ পড়েছিল তখনকার দিনে 35,000 টাকা। মূল উদ্যোক্তা ছিলেন নওরোজি। সঙ্গে অন্যান্য ব্যবসায়ীরাও এগিয়ে এসেছিলেন। 1828 সালের 28শে জানুয়ারি উদ্বোধন হয় টাওয়ার অফ সাইলেন্স। পূর্ব এশিয়ায় এটি পার্সিদের প্রথম শেষকৃত্য ভূমি। রেঙ্গুন, সিঙ্গাপুর, মালয় থেকেও মৃতদেহ বয়ে আনা হতো বহুদিন। এখন আর সেই প্রথা নেই বললেই চলে। পার্সিরাও অনেকে বিকল্প সৎকারের ব্যবস্থা করছেন। তাছাড়া চিল শকুনও তো আর নেই। মৃতদেহ সৎকারের জন্য এই দখমার চূড়াতেও বসানো হয়েছে সৌরচুল্লি। কিন্তু 200 বছরের ইতিহাস বুকে নিয়ে আজও দাঁড়িয়ে রয়েছে মৌন শিখর। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1717 সালে মুঘল সম্রাট ফারুক শিয়ারের কাছ থেকে তাদের বসতির
আশেপাশের 38টি গ্রাম ভাড়া নেওয়ার অধিকার লাভ করে। এর মধ্যে 5টি হুগলি জুড়ে এখন হাওড়া জেলায় অবস্থিত। বাকি 33টি গ্রাম ছিল কলকাতার দিকে। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার পতনের পর 1758 সালে মীর জাফরের কাছ থেকে এই গ্রামগুলি কিনে নেয় এবং তাদের পুনর্গঠন করে। এই গ্রামগুলি পরিচিত ছিল দিহি 55 গ্রাম এবং দিহি শিয়ালদার মধ্যে বেলিয়াঘাটা একটি গ্রাম। তখনও এই জায়গা মূল কলকাতার মধ্যে ছিল না। 1889 সালে কলকাতার মধ্যে অন্তর্ভুক্ত হয়। ইতিহাসবিদ হেনরি কটন লিখেছেন, ইংরেজ কলকাতায় আসার আগে থেকেই বাণিজ্য নগরী সপ্তগ্রামের উত্তরসূরি হিসেবে কলকাতার দ্রুত উত্থান ঘটছিল। বাঙালি তন্তু বণিক শেঠ বসাকরা আদতে সপ্তগ্রামের লোক। তাঁরা কলকাতায় চলে আসেন 1537 সালে এবং গোবিন্দপুর অঞ্চলে তাঁদের বস্ত্রবয়ন কারখানায় 1632 সালে 2500 শ্রমিক কাজ করতেন। মধ্যযুগের বাংলা ছিল পৃথিবীর তাঁতঘর এবং ইংরেজ এই লোভেই কলকাতায় এসেছিল। জবচার্নক শিয়ালদার কাছে যে জায়গাটায় বসে ব্যবসা করতেন সেটা আসলে কেনা বেচার এক বিশাল আড়ত ছিল। পূর্ববঙ্গের সমস্ত পণ্য এই অঞ্চলে ক্রিক রো দিয়ে বয়ে যাওয়া গোবিন্দপুর খালের মাধ্যমে লবণ হ্রদে বিদ্যাধরী নদীতে গিয়ে সেখান থেকে পূর্বে যেত। খাস কলকাতার বুকে আজ থেকে 300 বছরেরও আগে সক্রিয় ছিল এই খাঁড়ি। তার জন্ম হয়েছিল গাঙ্গেয় বদ্বীপের অংশ হিসেবেই। চাঁদপাল ঘাট থেকে তার গতিপথ ছিল বিদ্যাধরী নদী। মাঝে সে ছুঁয়ে যেত যে জনপদগুলি, তাদের বর্তমান নাম হেস্টিং স্ট্রিট, আজকের কিরণ শঙ্কর রায় রোড, ওয়াটারলু স্ট্রিট, বেন্টিং স্ট্রিট এবং প্রিন্সেপ স্ট্রিট। এরপর ধর্মতলার উত্তর দিক হয়ে সে ঢুকে পড়ত আজকের সল্টলেকে। তারপরে মিলত বিদ্যাধরী নদীতে। সেই বিদ্যাধরীও এখন আর আগের মতো নেই, মজে গিয়েছে অনেকটাই। হারিয়ে গিয়েছে সেদিনের সেই খালও। তার স্রোত নাকি রয়ে গিয়েছে বেলেঘাটা খাল হয়ে। আরও একটি জায়গায় রয়ে গিয়েছে সেই খাঁড়ি, ক্রিক রোড নামে। তার নামেই এই পথের নামকরণ, কারণ সেই খাঁড়ি বুঝিয়েই এই পথের জন্ম। ইতিহাসবিদ বিশেষজ্ঞদের মতে গোবিন্দপুর খাল 2200 বছরের বেশি পুরনো। 1737 সালের বিধ্বংসী ভূমিকম্প আর সাইক্লোন বদলে যায় গঙ্গা বেসিনের ভূগোল। পরে ব্রিটিশরা বুঝিয়ে দেওয়া সেই খালের ওপরই তৈরি করে শহর। এখন সেখান দিয়েই যাচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রোর টানেল। এই প্রসঙ্গে বলে রাখি, শিয়ালদা এবং এই ঘূর্ণিঝড়ের ওপর আমাদের ভ্লগের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। বেলেঘাটা খাল বা শিয়ালদা গাং উত্তর কলকাতার একটি গুরুত্বপূর্ণ খাল। খালটি প্রধানত সার্কুলার ক্যানেলের অংশ এবং এটি উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে। প্রবাহের শেষ দিকে খালটি পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। খালটির প্রধান অংশ সার্কুলার ক্যানেল চিতপুর লক গেটের কাছে হুগলি নদী থেকে উৎপন্ন হয়েছে। এরপর এটি পূর্বে কিছুটা অগ্রসর হয়ে কলকাতা রেলওয়ে স্টেশনের কাছে দুই ভাগে বিভক্ত হয়েছে। একটি ধারা কেষ্টপুর খাল নাম নিয়ে পূর্বে প্রবাহিত হয়েছে, অপরটি বেলেঘাটা খাল নাম নিয়ে দক্ষিণে প্রবাহিত হয়েছে। এরপর এটি গৌরীবাড়ি, বাগমারি, গড়পাড়, নারকেলডাঙ্গা, চুনাপট্টি হয়ে বেলেঘাটা পৌঁছেছে। এরপর এটি পূর্ব দিকে প্রবাহিত হয়ে কুলিয়া, চাউলপট্টি, পাগলাডাঙ্গা হয়ে চিংড়িঘাটা পৌঁছেছে। এখানে খালটি ইস্টার্ন ড্রেনেজ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছে এবং পরে তা কেষ্টপুর খালের সাথে যুক্ত হয়ে বিদ্যাধরী নদীতে পড়েছে। বেলেঘাটা খাল নামটি ধাপার কাছে বেলিয়াঘাট নামের গ্রাম থেকে নামকরণ হয়েছিল। এই জলবাহী বাণিজ্য পথ পুরোটা 1814 কিলোমিটারের। তার মধ্যে 76 কিলোমিটার ইংরেজদের খনন করা বিশ্বের অন্যতম পথ হিসেবে স্বীকৃতি লাভ করে। এখান দিয়ে বছরে 1 মিলিয়ন টন পণ্যদ্রব্য যাতায়াত করত, যার মূল্য ছিল 4 মিলিয়ন পাউন্ড। এই বাণিজ্য পথের দ্বারা যেই সব অঞ্চল যুক্ত হয়েছিল সেগুলি হলো দক্ষিণ 24 পরগনা জেলা, বর্তমান বাংলাদেশের খুলনা, ফরিদপুর এবং বরিশাল জেলার বাখেরগঞ্জ। এখানে ধান প্রধান ফসল ছিল। এছাড়া ছিল ব্রহ্মপুত্র নদের উপত্যকায় উৎপাদিত খাদ্যশস্য। তাছাড়া অন্যান্য অনেক খাদ্যপণ্য এবং ভোগ্যপণ্য এই জলপথ বেয়ে কলকাতায় আসত। যার নাই পুঁজিপাটা সে যায় বেলেঘাটা, এই কথাটা তো এক সময় প্রবাদ। বেলেঘাটা নাকি এমন সম্পন্ন বন্দর ছিল যে মাল ওঠানো নামানোর সময় পড়ে যাওয়া উচ্ছিষ্ট উদ্বৃত্ত নিয়ে ব্যবসা করে নাকি অনেকের ভাগ্য খুলে গিয়েছিল। বেলেঘাটার নস্করদের জমিদারি ছিল খেয়াদহ ও সংলগ্ন অঞ্চলে। এই অঞ্চলের বড় ভূস্বামীদের অনেকেই সম্ভবত
12 ভূঁইয়ার অন্যতম মহারাজ প্রতাপাদিত্য রায়ের সহচর বা নিরাপত্তা রক্ষী ছিলেন, যাঁদেরকে জমি দিয়ে বসিয়ে যশোর পর্যন্ত গোটা জায়গা সুরক্ষিত করা হয়েছিল। ফলত এই অঞ্চলের অনেক বড় ভূস্বামী সম্ভবত পাইক, বাগদি নয় পাইক, যারা জলপথে লড়াই করতে দক্ষ। মহারাজা প্রতাপাদিত্য রায় তার শাসনকালে 1561 থেকে 1611 খ্রিস্টাব্দে বাংলার যশোর সাম্রাজ্যের রাজা, যিনি তৎকালীন মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে সর্বপ্রথম এক স্বাধীন সাম্রাজ্যের রাজা হিসেবে আত্মপ্রকাশ করেন। মহারাজ প্রতাপাদিত্য রায়ের সাম্রাজ্যের অংশ ছিল কলকাতা সহ এই অঞ্চল। কিন্তু বেলেঘাটা নাম এলো কিভাবে, সে নিয়ে রয়েছে অনেক মতপার্থক্য। ঐতিহাসিক পিটি নায়ারের মতে এই নদীবন্দরের নদীর পাড়ে বালি বোঝাই থাকত, তার থেকে এই গ্রামের নাম বালিয়াঘাটা, লোকমুখে বেলেঘাটা। আবার অন্য মত বলছে নদীর অগভীর বালিমাটির জলে প্রচুর বেলে মাছ পাওয়া যেত, তার থেকে বেলেঘাটা। চিংড়িঘাটা নামের সাথেও জুড়ে আছে চিংড়ি মাছ চাষের কথা। কিন্তু চিংড়িঘাটা আদতে কি ছিল? ধ্যার ধেরে গোবিন্দপুর কথাটা নিশ্চয়ই অনেকে শুনেছেন। কথাটা ধাপধারা গোবিন্দপুর। আসলে জায়গাটার নাম ছিল ধাপধারা গোবিন্দপুর। গোবিন্দপুর থেকে একটা খাল প্রবাহিত ছিল ধাপা অবধি। এই খালটা ধাপার মধ্যে দিয়ে প্রবাহিত ছিল, যুক্ত ছিল বিদ্যাধরী নদীর সঙ্গে। আজ যেখানে ক্রিকরো, সেখান দিয়েই বয়ে গিয়েছিল এই খাল। আজকের বাইপাসে চিংড়িঘাটা অঞ্চলে এই খালটির পাশেই ধারা নামের এক রকমের ট্যাক্স আদায় করার জন্য জমিদারের পেয়াদা থাকত। সব বাণিজ্য নৌকোই এই অঞ্চল দিয়ে যাওয়ার সময় এই ট্যাক্স দিত। এই স্থান বেশ দুর্গম, তাই ক্রমে ধাপধারা গোবিন্দপুর মানেই হয়ে যায় পাণ্ডব বর্জিত জায়গা। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।